আপনার রায়ে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছি। আমার সঙ্গে রয়েছেন অধ্যাপক শামীম রেজা এবং অধ্যাপক মইনুল ইসলাম। আপনাদের দুজনকেও আরও একবার স্বাগত জানাচ্ছি। আমরা ঘন্টায় ঘন্টায় হয়তো শুনবো কখন কোন আপডেট আসছে সেগুলো। আমরা যখন খানিকক্ষণ আগে আলাপ করছিলাম বলছিলাম যে এখনই বোধ হয় ধারণা বা আঁচ করাটা একটু তাড়াহুড়ো হয়ে যায়, কিন্তু এতক্ষণে রাত যখন 12:30 হতে চললো, মনে হয় কি যে একটু কি কোনো কিছু ধারণা পরিষ্কার হতে চললো, স্বচ্ছভাবে কিছু কি দেখার সুযোগ তৈরি হলো কিনা? অধ্যাপক শামীম রেজা। দেখুন, একটা হলো যে দাপ্তরিক দৃষ্টিভঙ্গি থেকে এটা করা, আর একটা আমাদের দীর্ঘদিনের অনুশীলন হলো যখনই কেন্দ্র থেকে আমরা জেনে যাই এবং সাংবাদিকরা থাকেন, যখন এত সংবাদ মাধ্যম ছিল না তখন কিন্তু তাদের যারা এজেন্ট, উৎসাহী যারা অংশীজন থাকতেন তারা জেনে যেতেন এবং এটাকে আমরা বেসরকারি ফলাফল বলতাম, ওখান থেকে তারা ঘোষণা করত। দাপ্তরিক ফলাফল একটু সময়ের ব্যাপার, গেজেট আকারে না, এখনো এটা হতে দাপ্তরিক অনেক সময় লাগবে, এখনো যা পাচ্ছি সব বেসরকারি। এখন যেটা টেলিভিশনের কল্যাণে যে সুবিধাটা হয়েছে, যে আমরা এই এখন টেলিভিশনের ক্ষেত্রেই ধরুন প্রায় পুরো বাংলাদেশ থেকেই আমাদের প্রতিবেদকরা সংবাদ পাঠাচ্ছেন, অন্যান্য দৃশ্য মাধ্যম যারা আছেন টেলিভিশন তারা পাঠাচ্ছেন, অনলাইনেও দায়িত্বশীল যে সমস্ত মাধ্যম যারা কাজ করেন প্রতিষ্ঠিত তারা পাঠাচ্ছেন। এতে যেটা হয়, এটাও কিন্তু একটা আপনি বলতে পারেন যে বাস্তবসম্মত পরিসংখ্যানের একটা প্রতিফলন। যেটা মাঝে মধ্যে একটু ঝামেলা তৈরি হয় প্রতিযোগিতা এগিয়ে থাকার জন্য, এমনি তো টেলিভিশনগুলোকে সামাজিক মাধ্যমের সঙ্গে প্রতিযোগিতা করতে হয়, সেখানে তো কোনো বিধিনিষেধ নাই, কারোর মনে হলো একটা সংখ্যা দিয়ে দিল, সেই সংখ্যা আমার প্রশ্নটা হলো যে এখন আপনিও তো এই সংখ্যাগুলো দেখছেন, কিছু কি আঁচ করতে পারছেন? তারপরে আমি ডক্টর সেটার একটা প্রবণতা এখন বোঝা যাচ্ছে। আমি একটু ওই কথাটা যদি শেষ করি, যে দু একটা টেলিভিশন চ্যানেল হয়তো একটু বেশি সংখ্যায় বলছেন যেটা অন্যদের সঙ্গে মিলছে না। কোনো টেলিভিশন চ্যানেল, এখন টিভি সহ, যারা একটু কনজারভেটিভ ভাবে দিচ্ছেন, অর্থাৎ দাপ্তরিক তার সঙ্গে মিলিয়ে নিজেরা খবর নিশ্চিত না হয়ে তারা দিচ্ছেন না। কেউ এগিয়ে আছেন এমন ভাবে অনেকে তথ্য দিচ্ছেন, তবে গড়ে সামগ্রিকভাবে মনে হচ্ছে যে বিএনপি ভালো এগিয়ে আছেন, বা বিএনপি নেতৃত্বাধীন যে জোট, সেই জোটটা প্রথম দিকে যেমন একটু ঠিক নিশ্চিত হওয়া যাচ্ছিল না, এখন একটু জোর গতিতে পাওয়া যাচ্ছে। ধন্যবাদ ডক্টর শামীম রেজা। আমাদের হাতে সময় সীমিত, আমরা এখন আপনার কাছে শুনতে চাইবো যে উনি একটা আঁচ করতে পারছেন, আপনিও তো দেখছেন, কি দেখছেন? না না, অধ্যাপক শামীম রেজা যা বললেন তার সাথে দ্বিমত করার কোনো সুযোগ নেই, কিন্তু যেটি লক্ষণীয় বিষয় হচ্ছে যে যেটি উনি বলছিলেন যে আমাদের যে বিভিন্ন গণমাধ্যমগুলো রয়েছে তাদের মধ্যে এক ধরনের প্রতিযোগিতা মনে হয় চলছে। এটা আমার কাছে যদি একজন অডিয়েন্স হিসেবে, দর্শক হিসেবে যদি দেখি, কারণ আমি কিন্তু বিকেলে বাসায় যাওয়ার পর এখন থেকে যখন গেলাম আমি বিভিন্ন চ্যানেলগুলো ঘুরে দেখছিলাম কখন থেকে রেজাল্ট হলো। প্রথম আসলো দেখা যাচ্ছে যে একজন আমাদের ওই যে আগে সাবেক অ্যাটর্নি জেনারেল যিনি ছিলেন, হ্যাঁ ওনারটা দিয়ে শুরু হলো প্রথম দেখতে পাচ্ছি। তারপর দ্বিতীয়টা আস্তে আস্তে একটু আরো সময় লাগছে, হ্যাঁ ভাবলাম যে একটা চলে আসলো আর বাকি কেন আসছে না, তার মানে এক ধরনের। তো এটা আস্তে আস্তে তখন আসার পরে দেখা গেল যে এখন চ্যানেলগুলোর মধ্যে এক ধরনের প্রতিযোগিতাই মনে হয় তৈরি হচ্ছে, মানে কোথায় বেশি দেখতে পাচ্ছি, কোনো চ্যানেলে দেখতে পাচ্ছি যে যা অন্য চ্যানেলগুলোতে না তার চেয়ে অনেক বেশি। আপনাকে আমি সন্ধ্যাবেলায় একটা অভিজ্ঞতা বলি, আমি নিউজ রুমে বসেই দেখছি এর মধ্যে একটা চ্যানেল দেখাচ্ছে 50টি আসন পেয়ে গেছে বিএনপি, যেখানে অন্যান্য জায়গায় 5টা 6টা এরকম করে দেখাচ্ছে। তার কিছুক্ষণ বাদে ওই চ্যানেলে আর এই সংখ্যাটা নাই, কিছুই নাই। কিছুক্ষণ পরে ওরা আরো কিছুক্ষণ পরে 52টা আসন নিয়ে এলো, ঠিক আছে? এখনো আপনি যদি গিয়ে দেখা যাবে যে বিএনপি কে কোনো চ্যানেল দেখাচ্ছে 130-এর উপরে। কেমন তো এই যে তারতম্যটা হচ্ছে, মানে এটা কতখানি ভালো? ওইটা একটা তারতম্য হচ্ছে, ওই যেটা অধ্যাপক রেজা বলছিলেন যে ওনারা যে বেসরকারিভাবে যে তথ্যগুলো সংগ্রহ করছেন তাদের রিপোর্টারের মাধ্যমে বিভিন্ন জায়গা থেকে, তো সেই হিসাবে হয়তো বা তারা তাদের মতো করে নিজেদের ইন্টারনাল যে অভ্যন্তরীণ জায়গা থেকে হিসাবটা করে তারা হয়তো তাদের মতো করে রিপোর্ট করেছেন, কিন্তু যার জন্য অনেকের সাথে মিলছে না। আর এখন টেলিভিশন যেটা একদম মানে ক্রস চেক যেটা হচ্ছে ওইটা করে হয়তো করছে, যার জন্য একটু হচ্ছে। কিন্তু তারপরও আমি মোটা দাগে যে প্রশ্নটা আপনি অধ্যাপক রেজাকে বলছিলেন যে একটা ট্রেন্ড কি বোঝা যাচ্ছে কিনা গতি,
তো আমার মনে হয় যে আমরা আরো ঘন্টা দেড়েকে চলে গেলে আমরা মোটামুটি একটা পুরোপুরি ধারণা পেয়ে যাব। এখন পর্যন্ত যা দেখতে পাচ্ছি সেখানে দেখা যাচ্ছে যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল মোটামুটি ভালোভাবে এগিয়ে আছে তাদের অপোজিশনের তুলনায়। এটি আমার জায়গা থেকে যেটা মনে হচ্ছে। একটু যদি যোগ করি এটা, যে এখানেও কিন্তু একটা ইথিক্যাল প্র্যাকটিস বা নীতির অনুশীলনের বিষয় আছে। আমরা উত্তেজিত আছি, আমাদের উচ্ছ্বাস আছে, আমরা জানতে চাইছি, রুদ্ধশ্বাসে অপেক্ষা করছি। যেমন বলেছিলাম, সরগরম অবস্থা, জ্বর এসে যাচ্ছে, নির্বাচনী জ্বর নিয়ে নিশ্চয়ই পরে আমরা আর একটু কথা বলবো। তো তার মানে কিন্তু এই না যে আপনি কেবল প্রতিযোগিতার জন্য একটু সুবিধা নেওয়ার জন্য যে সংখ্যাটা বাস্তব না সেটা দেখুন। এটা নির্বাচন, এটা প্রতিদ্বন্দ্বিতা এবং একটা সন্ধিক্ষণে আমরা আছি। এটা খুব এতটা আমার মনে হয় যে সহজভাবে আমরা যেন না নিই। এটা গুরুত্ব যে রয়েছে সে গুরুত্ব দিয়ে যেন প্রচার করে। নিঃসন্দেহে আপনার যদি অধিকতর তথ্য থাকে, পরিসংখ্যান থাকে, আপনি দিতে পারেন। সেই নীতিগত জায়গা থেকেও বোধহয় একটা মানদণ্ড বজায় রাখতে হবে। এবং এটাও বলা ভালো, আপনি যদি মুদ্রণ মাধ্যমের দিকে তাকান, সংবাদপত্র, সে কিন্তু আরো শ্লথ। এমনকি তার যে অনলাইন সংস্করণ, যদি আপনি আন্তর্জাতিক মাধ্যম বিবিসির কথা বলি, সে আরো মনে হবে যে বোধহয় অনেক পেছনে আছে। কারণ এই ক্ষেত্রে নিয়ম হচ্ছে যে ক্রস চেক না করে আপনি কোনো তথ্য এবং সরকারের ঘর থেকে যদি তথ্যটা না আসে, মানে ইলেকশন যেহেতু, তাহলে রিটার্নিং অফিসার, এমনকি আপনিও যদি সংগ্রহ করলে সেটার একটা ভিত্তি থাকতে হবে, যে আমার নিজের সোর্স বা নিজের প্রতিবেদক বাস্তবসম্মত হতে হবে সেটা। তার মানে আমাদের আসলে আলোচনার আরো সুযোগ রয়ে গেছে। আমরা নিশ্চয়ই এই আলাপে আরো ফিরবো, তবে তার আগে একটা বিরতিতে যেতে হবে। সুপ্রিয় দর্শক, দেখছেন আপনার রায়, সঙ্গেই থাকুন, যাচ্ছি ছোট্ট বিরতিতে। আপনার রায় অনুষ্ঠানে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছি। সঙ্গে আছি আমি আফরোজা সোমা, এবং আমার সঙ্গে রয়েছেন অধ্যাপক শামীম রেজা, অধ্যাপক মইনুল ইসলাম। আমরা আজকে আসলে সকল আলোচনা চলে যাচ্ছে আমাদের যে জাতীয় সংসদ নির্বাচনের যে ভোট গণনা আসন সেদিকে। আজকে আরও গুরুত্বপূর্ণ যেই গণভোটের তথ্য কি আছে, হ্যাঁ না, কেমন দেখছেন অধ্যাপক মইনুল ইসলাম? আপনার কাছে আগে জানতে চাই। না, ধন্যবাদ আপনাকে। না, আসলে আমার এই নির্বাচনে আমি দুটো জায়গার মধ্যে গণভোটটাকে আমি গুরুত্বের সাথে বিবেচনা করতে চাই। কারণ দেখেন যে এখন যে অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকার যে তার যে লেজিটিমেসি বা বৈধতার যে জায়গাটা রয়েছে, এটা কিন্তু নির্ভর করছে গণভোটের কি পরিমাণ আমাদের ভোটাররা তার প্রত্যুত্তর দেন, সেটি দেখার বিষয় রয়েছে। এবং সেই জন্য দেখেন যে গণভোটে তিনটি বিষয় আসছে। তো যেটা দেখছিলাম যে আমার আকর্ষণের জায়গাটা হচ্ছে যে গণভোটে হা কত পেয়েছে, না কত পেয়েছে, বা ভোট দেয়নি কি হয়েছে, এইটার একটা বিশ্লেষণ কিন্তু দরকার রয়েছে। কিন্তু মানে এখন ছাড়া বাকি টেলিভিশন চ্যানেলগুলোর দিকে আমি যখন তাকিয়েছি, দেখেছি, আমি কিন্তু দেখতে পাইনি ওভাবে। যতটা না আমরা আসন কে জয়ী হয়েছে, কে এগিয়ে আছে, পিছিয়ে আছে, সেটি রয়েছে। তো এখন আমি কেন আসলে বলছি, আমরা অবশ্যই ফলাফল প্রকাশের জন্য রাজনৈতিক দলগুলোর প্রতিক্রিয়া তো অবশ্যই আমরা দেখব, তার জন্য আমরা সবাই অপেক্ষায় আছি কারা গ্রহণ করবে। কিন্তু গণভোটের ক্ষেত্রে আসলে কি হবে, এই সরকারের যে মূল্যায়নটা, এটা তো এই গণভোটের মধ্য দিয়েই নির্ধারিত হচ্ছে। এবং সরকার যখন এই গণভোটের ক্ষেত্রে এক ধরনের প্রচারণা করেছে, ক্যাম্পেইন যেটি করেছে, এবং ঐক্যমত্যের যে প্রক্রিয়াটা রয়েছে, এর গ্রহণযোগ্যতার একটা মূল্যায়ন কিন্তু এই গণভোটের মধ্য দিয়ে আসবে। এবং সেটি করার ক্ষেত্রে ধরেন গড় যে ভোটার যারা রয়েছে, তারা কি হারে ওখানে ভোটটা দিয়েছে, এবং এটা যেহেতু সংবিধান সংস্কারের সাথে যুক্ত, সো আমি মনে করি এটা কিন্তু আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে আমি মনে করছি। এবং এখানে সরকার যেহেতু গণভোটের এই জায়গাটায় তার একটা ভূমিকা ছিল, এবং সে প্রেক্ষাপটে লক্ষণীয় বিষয় হচ্ছে যে গণভোটের ফিগারগুলো যদি মিডিয়াতে যদি রিপোর্টিং হয়ে যেত, মানে আরও বেশি, যেটা ধরেন আপনার একটা চ্যানেলে আমরা মোটামুটি দেখতে পাচ্ছি, তাহলে আরও নাগরিকদের একটা আইডিয়া পাওয়া যেত। কিন্তু তারপরেও এখানে আসার আগে, কিছুক্ষণ আগেই টেলিভিশনের স্ক্রলে দেখছিলাম 2 লাখ বনাম 1 লাখ। তার মানেটা কি দাঁড়াচ্ছে, যে প্রতি 2-এর 1 কিন্তু এই অবস্থায় এখন পর্যন্ত দেখতে পাচ্ছি। এটি কিন্তু একটি বড় সংখ্যা, এবং সামনে যখন পূর্ণাঙ্গ প্রকাশ ইয়েটা চলে আসবে, তখন কিন্তু আমরা একটা কমপ্লিট ধারণা পাবো আসলে নাগরিকরা কি মূল্যায়ন শেষ পর্যন্ত করলেন। এবং আমি অধীর আগ্রহে আসলে অপেক্ষা করছি। আসলে সবাই অধীর আগ্রহেই অপেক্ষা করছে, নাকি বলেন ডক্টর শামীম রেজা? এই গণভোটটা তো সংস্কার বাস্তবায়নের সঙ্গেও যুক্ত। এবং আপনার স্মরণ আছে যে জাতীয় নির্বাচনের আগে
আমরা গণভোট নিয়ে দীর্ঘ সময় ব্যয় করেছি, কবে গণভোট অনুষ্ঠিত হওয়া উচিত, এটাকে আলাদা হবে, এবং অধিকাংশ বিস্তর আলাপ হয়েছে। হ্যাঁ বিস্তর আলাপ হয়েছে। অধিকাংশ ব্যক্তি মত দিয়েছিলেন যে একদিন হলে সুবিধা হয়, কাজটা করতে হয়। এই আলাপের পাশাপাশি যেটা, যে এই বিষয়ে সবাই কিন্তু একমত নন পুরোপুরি। অনেক মৌল বিষয়ে একমত যেমন আছেন, তেমন দ্বিমতও আছে, আংশিক মতো এখানে রয়েছে। অতএব কে সরকার গঠন করবেন এবং কিভাবে এটাকে সামনের দিকে নিয়ে যাবেন, সেটা একটা গুরুত্বপূর্ণ আলোচনা। এই দলগুলোর বা জোট চিন্তা করি দুটো, তাদের নিজস্ব এজেন্ডা আবার আছে। বিএনপির অনেক দফা আছে আগে থেকে, ইশতেহারেও সেই দফার প্রতিফলন আছে। তাকে কিন্তু একটা সমন্বয় করতে হবে যদি সে সরকার গঠন করে, যে যেগুলোতে একমত হয়েছে এবং একই সঙ্গে তার নিজস্ব। একই রকম জামাত জোট, সে হয়তো সংস্কারের অনেক কিছুতে একমত হয়েছে বা তার নিজস্ব অনেক কর্মসূচি রয়েছে, সেখানেও প্রসঙ্গ আসতে পারে। এরপরে যেটা, যে এখন যারা নির্বাচিত হবেন, যে আলাপটা আছে, তারা অনেকটা একটা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির মতো আচরণ করবেন। তারা দুটো শপথ নেবেন বলে প্রস্তাব আছে, যে তারা এই সংস্কারের আদলে একটা নতুন সংবিধান বা নতুন বিষয় প্রণয়ন করবেন, তারপরে তারা আবার স্বাভাবিক রূপে ফিরে যাবেন। এটা কিন্তু একটু অভূতপূর্ব, এর আগে সহজে এরকম হয় না। সেটা অনেক বাংলাদেশে তো আর হয়নি, বাংলাদেশে এই প্রথমবারের মতন হচ্ছে। সুতরাং যারা সরকার গঠন করবেন, তার সঙ্গে এটাও বলেনি যে আপনি যদি এই কাজটি করতে ব্যর্থ হন, তাহলে 6 মাসের মধ্যে এটাই স্বয়ংক্রিয়ভাবে কার্যকর হবে। এটা এখন পর্যন্ত যেভাবে আলোচনায় আছে, কিংবা একমত আমরা হয়েছি বা আংশিক একমত হয়েছে বা নোট অফ ডিসেন্ট দিয়েও আমরা একমত হয়েছে, কিন্তু বাস্তবতা কিন্তু ভিন্ন হতে পারে। নির্বাচনে জয়লাভ করলে কি প্রক্রিয়ার, অর্থাৎ কি আকারে জয়লাভ করছে, কত বড় ম্যান্ডেট পাচ্ছে, সেই ম্যান্ডেট এবং জনসমর্থনের ভিত্তিতেও কিন্তু এর অনেক কিছু একটু রূপান্তরিত হতে পারে। যেমন যেগুলোতে ভিন্ন মত আছে বা নোট অফ ডিসেন্ট আছে, সেগুলো তো সুযোগ আছেই যে যারা সরকার গঠন করবে তারা তাদের মতো করে একটু রূপান্তরিত করা। বা তার মানে আমি বলছি না যে বাস্তবায়ন হবে না, পরিবর্তন হবে না। এই দীর্ঘ আলোচনার প্রেক্ষাপটে যদি বলি, আমরা তো এই মুহূর্তে কাঁপছি হচ্ছে জাতীয় নির্বাচন জ্বরে। এই জ্বর তো এখনো যায়নি। আগেই বলে রাখি, এটা অনেকটা ভল্লুক জ্বর, এখন তুঙ্গে। না, এটা ভল্লুক জ্বরের মতো। ভল্লুকে নাকি কিছুক্ষণ পরপর জ্বর আসে, আবার জ্বর চলে যায়। আর এই শিশুদের জ্বর হয় পরীক্ষার আগে। এখন ধরুন এই নির্বাচনের যে জ্বর, সেটা যতক্ষণ অন্তত আমার ধারণা 150 বা 200 আসনের মোটামুটি মইনসার যদি একটা চিত্র আমাদের কাছে না আসে, ততক্ষণ আসলে রাজনৈতিক অংশীজনরা গণভোটের দিকে অত তাকাবে না। কিন্তু তার অর্থে এই না, যেটা অধ্যাপক মঈনও বললেন, যেটা গুরুত্বপূর্ণ আলোচনা নয়। তার সাথে আমি এটা বলে শেষ করব, সরকারের দিক থেকে হ্যাঁ ভোটের জন্য ব্যাপক প্রচার প্রচারণা চালানো হলো। এবং আজকে আমরা যখন নির্বাচন পর্যবেক্ষণ করছিলাম, কথা বলে এভাবে তো দেখার সুযোগ হয় না যে 4টা প্রশ্ন, 4টাতেই হ্যাঁ নার সুযোগ আছে, আবার শেষে বড় দাগে হ্যাঁ না করছি, তো কোন দিকে যাবে। তো সেটা যেমন আছে, একই রকম হ্যাঁ জয়যুক্ত হলে তো হলোই। আর ধরুন বিধিবাম যদি না হয়, তাহলে পরিস্থিতিটা কি দাঁড়াবে, সেটাও কিন্তু কম বড় আলোচনার বিষয় নয়। হ্যাঁ, সেই নিশ্চয়ই। কারণ একই সঙ্গে দুটো ভোট হচ্ছে, দুটো আলাদা আলাদা, আবার দুটো আবার একে অন্যের সঙ্গে এত নিবিড়ভাবে সম্পৃক্ত যে একটাকে ছাড়া আপনি আরেকটাকে কল্পনাও করতে পারছেন না। ফলে ব্যাপারটা তো যথেষ্ট জটিলই, নাকি বলছেন ডক্টর ইসলাম? হ্যাঁ, তা তো অবশ্যই একটি জটিল তো অবশ্যই রয়েছে, কিন্তু পাশাপাশি আমি আরেকটি দেখছি যে এই গণভোটের যে ফলটা আসবে, তার যদি আপনি উপবিভাজন করেন, সেটিও কিন্তু দেখার বিষয় রয়েছে যে অঞ্চল ভিত্তিক কি রয়েছে এবং জনসংখ্যার যে উপগোষ্ঠী তারা কি বলছেন, মানে সেগুলো কিন্তু একটা ব্যাপার রয়েছে। এবং একটি হচ্ছে এর বিভাজনটা নিয়ে হয়তো পরবর্তীতে আমাদের আরও অনেক খোরাক থাকবে আলোচনা করার জন্য, এবং অবশ্যই এই উপাত্তগুলো দেখতে হবে এই কারণ যেহেতু আমরা সংবিধান সংস্কার করতে চাচ্ছি, তো সেই জায়গাটায় আমার মনে হয় যে এর বিভাজিত তথ্যের বিশ্লেষণ আরও দরকার রয়েছে। সেটার জন্য খানিক সময় লাগবে এবং তার সময় আসলে পড়ে আছে। যত খুঁটিনাটি আপনার প্রয়োজন, যত খুঁটিনাটি চাই, সবই পাওয়া যাবে। কিন্তু যেটা অধ্যাপক রেজা বলছেন, নির্বাচনী জ্বরে এখন আর কারোর কোনো দিকে তাকানোর কোনো ফুরসত নাই, সংখ্যার হিসাব করা ছাড়া। তবে এই আলোচনায় আমি যেটি লক্ষ্য করলাম, নির্বাচন এই সংক্রান্ত আলোচনাগুলোতে একটু বিশেষায়িত। এখন না হয় অংশীজনের আগ্রহ আছে, অন্য সময় হলে নিশ্চয়ই তারা আমাদের দিকে টমেটো নিক্ষেপ করতে চাইতেন যে আলোচনা কতক্ষণ শুনবো। কিন্তু যেমন ভালো লাগছে যে আপনি এন্তার একটা শব্দ বললেন, অধ্যাপক মঈন উপবিভাজন কিংবা বিভাজিত করা, উপগোষ্ঠী, এই যে শব্দাবলীর যে প্রয়োগ, সেটাও কিন্তু যথেষ্ট আগ্রহ জায়গা নিয়ে 21-এর এটা ফেব্রুয়ারি মাস।
বাংলা ভাষা নিয়ে আমরা অনেক রকম চিন্তায় থাকি। তো এরকম নির্বাচনের মতো বিষয় যার অনেক শব্দাবলী আমাদের শব্দ ভাণ্ডারে নেই, তারপরে আমরা যে শব্দগুলো তৈরি করছি, প্রয়োগ করছি, আমার মনে হয় সামান্য হলেও বাংলা ভাষার প্রতি নিঃসন্দেহে আনন্দময় ব্যাপার তো বটে। আমরা এই ধরনের আলাপ এবং আরো শব্দাবলী নিশ্চয় আমাদের সম্ভারে জমা হবে। আপনাদেরকে আরো একবার স্বাগত জানাচ্ছি। আমি আফরোজা সোমা, দেখছেন আপনার রায়। আমার সঙ্গে আলোচনায় রয়েছেন অধ্যাপক শামীম রেজা, অধ্যাপক মইনুল ইসলাম। আমরা যখন নিউজ রুমে ছিলাম, এই খানিকক্ষণ আগে আমাদের এই পর্বের আলোচনাটা শুরু করবার আগেই নিউজ রুমে একটা বার্তা এলো এমন যে রংপুরের একটা আসনের একটা জায়গায় দুই প্রার্থীর মধ্যে এতই হাড্ডাহাড্ডি লড়াই যে তাদের মধ্যে ব্যবধান হলো মোটে 1000-2 ভোট। এখন সেখানে পোস্টাল ব্যালট রয়েছে একটা বড় সংখ্যক, সেই দিকে এখন ওই ব্যালটগুলো গণনার একটা তোড়জোড় চলছে। এই গল্পটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি এই কারণে যে আসলে কি শেষমেশ সিনেমার মতন এই পোস্টাল ব্যালট কোনো ক্ষেত্রে ডিসাইডিং ফ্যাক্টর হয়ে উঠছে কিনা? ডক্টর ইসলাম। জি, ধন্যবাদ। আমার মনে হয় যে আপনি সঠিকভাবে বলেছেন, এবং আমিও মনে করি যে এই পোস্টাল ব্যালট যেটি এই নির্বাচনে আমরা প্রথমবারের মতো সংযোজন করলাম, এবং এই সংযোজন করার পর যে পরিমাণ ভোটারের কথা নিয়ে বলছিলেন যে ওই রংপুরের পীরগঞ্জে যতটুকু মনে পড়ছে যে দেখা যাচ্ছে ওই আসনে 2000 ভোটের ডিফারেন্স আছে, কিন্তু পোস্টাল ব্যালট আছে 2800-র মতো কাছাকাছি। তো এখন বিষয়টা হচ্ছে যে আমি যেভাবে দেখি যে আমাদের যে নাগরিকরা পোস্টাল ভোটে ভোট দিয়েছেন দেশের বাইরে এবং দেশের ভিতরেও যারা ছিলেন অভ্যন্তরেও, কিন্তু সেই যারা রেজিস্ট্রেশন করেছেন সেটি যে খুব বেশি মাত্রায় হয়েছে তা না, কিন্তু তারপরও যে আনুপাতিকভাবে যে প্রপোর্শনটা আমরা পেলাম সেটি কিন্তু কোনো ক্ষেত্রে আসনের ক্ষেত্রে সেটি অবশ্যই নির্ধারক হিসাবে আবির্ভূত হবে, এবং যেটি রংপুরের ওই যেটা বললেন যে ওটার ক্ষেত্রে ঘটেছে, পীরগঞ্জের ক্ষেত্রে ঘটবে। কিন্তু লক্ষণীয় ব্যাপার যেটি হবে যে শুধু পোস্টাল ভোট যে কি পরিমাণে আছে এর মধ্যে আসলে কতগুলো ভোট গ্রহণযোগ্য হচ্ছে, এলিজেবল, সেটি কিন্তু হচ্ছে মুখ্য বিষয়। বাতিলও আবার হবে, কারণ ওখানে কিন্তু কয়েকটা ধাপ আছে। আপনার ওই বারকোডের ব্যাপার আছে, যে এগুলো কয়েকটা ধাপ, 4টা ধাপ আছে যারা এই পোস্টাল ব্যালটগুলো নিয়ে দেখছেন এবং ভেরিফাই করতে হচ্ছে। তো ওই জায়গাতে কোনো একটা স্টেজে আপনার ভোট বাদ হয়ে যেতে পারে। তো সেক্ষেত্রে যে 2000 আমি যে ভাবছি ধরেন 2800 ভোট আছে, যদি উদাহরণ হিসেবে ধরি, এখান থেকে কি পরিমাণ ভোট বাদ হয়ে যাচ্ছে সেটিও একটা দেখার বিষয়। কারণ এবার কিন্তু প্রথমবার এই সংযোজনটা, তো নাগরিকরা যে একদম সঠিকভাবে পূর্ণাঙ্গভাবেই যে দিতে পেরেছেন সকলে, হ্যাঁ উনি পাঠিয়েছেন, কিন্তু সেটি যে গ্রহণযোগ্য মাত্রায় আসছে কিনা সেটি নিয়ে একটা প্রশ্ন কিন্তু থেকে যাবে। তো কিন্তু তারপরও আপনার যে প্রশ্নটি, আমি যদি একদম মোটা দাগে বলি যে অবশ্যই কিছু কিছু আসনের ক্ষেত্রে, এবং এই আপনি রংপুরের কথা বলছেন, সিলেট, চট্টগ্রামও হতে পারে, কিছু কিছু যেখানে খুব কাছাকাছি প্রার্থীদের মধ্যে যে প্রতিদ্বন্দ্বিতা রয়েছে, সেখানে এটি একটি অন্যতম নিয়ামক হিসেবে আবির্ভূত হবে। নিয়ামক নিরাময় উভয়ই বলা যেতে পারে। ডক্টর রেজা, আপনার কি মনে হয় নিরাময় হিসেবে আবির্ভূত হতে পারে কিনা? যেভাবে বলছিলেন যে বার্তা এলো, সেটাও খুব রোমান্টিক আবহ তৈরি করে এই নির্বাচনী আলোচনায়। তো উনি যেটা বলছিলেন, আমরা কিন্তু এর আগে সাধুবাদ জানিয়েছিলাম আমাদের অনুষ্ঠানে যে সরকার বাহাদুর যে এই ধরনের একটা ব্যবস্থা করতে পেরেছেন, যেটা আমাদের উন্নত বিশ্বের যে নির্বাচনী ব্যবস্থা তার কাতারে আমাদেরকে স্থাপন করলো। এবং এটা অনেক দিন আলোচনা হচ্ছিল, কিন্তু এটা বাস্তবায়ন করা যাচ্ছিল না যে পোস্টাল ব্যালট তো আমাদের দরকার। এত বড় জনগোষ্ঠী বাইরে থাকেন বা আরও বিবিধ কারণে যাদের প্রয়োজন, তাদের তো পোস্টাল ব্যালটের প্রয়োজন হতেই পারে। এর সাথে উনি যেটা ব্যাখ্যা করলেন, অন্যান্য দেশেও কিন্তু তাই হয়, পোস্টাল ব্যালটটা রাখা হয়, এবং যখন দেখা যায় যে দুজনের পার্থক্য একটা পর্যায়ে দাঁড়িয়েছে, তখন পোস্টাল ব্যালট কিন্তু যেটা নির্ধারণী ভূমিকা রাখে। তবে এটাও স্মরণ রাখতে হবে, যদি দেখা যায় যে ওই ব্যালটের মোট সংখ্যা এবং পার্থক্যের উপরে কোনো প্রভাব রাখছে না, তাহলে আবার অনেক সময় এটা গণনা করা হয় না। এটা সাধারণভাবে অন্যান্য কেন্দ্রের ক্ষেত্রে এটা সাধারণত বিদেশে তো আমরা সেরকম আমাদের দেশে যেমন একটা কেন্দ্র কোনো কারণে যদি বন্ধ হয়ে যায়, কিন্তু ওই মোট সংখ্যা যদি প্রভাব বিস্তার না করে চূড়ান্ত ফলাফলের উপরে, তাহলে ওটা আর শেষ পর্যন্ত, ধরা যাক ব্যবধান হলো 10,000 আর পোস্টাল ব্যালট হয়তো রয়েছে 500, তাহলে এটা গণনা না করলেও চলে। কিন্তু যেটা গুরুত্বপূর্ণ
সেটা হলো অনেকগুলো পর্যবেক্ষণ এবার এসেছে, এটা যে কি প্রক্রিয়া এটা সংগ্রহ করা হলো, তারপরে পাঠানো হলো। আমরা অনুরোধ করব যে এই পর্যবেক্ষণগুলো গুরুত্ব সহকারে নিয়ে পরবর্তীতে যখন আমরা পরের নির্বাচনে আবার পোস্টাল ব্যালট কাজে লাগবো, সেগুলো নিরসন করা। উন্নত দেশের কথা যখন আপনি তুলেছেন, এটা আগে খুব সরল প্রক্রিয়ায় করা হতো, এত জটিল কুটিলভাবে তারাও ভাবতেন না। কিন্তু অন্তত একটা বা দুটো মার্কিন নির্বাচনে প্রসঙ্গ উঠেছে যে এই যে ব্যাগ ভর্তি এগুলো রাখা হয়, তারপর এটা কোথায় যায়, এমন প্রসঙ্গে ওঠার কারণে বা যুক্তরাজ্য অন্যান্য দেশে তারাও এখন অতিরিক্ত সতর্কতা নিচ্ছেন। এবং যেহেতু ডিজিটাল মাধ্যম চলে আসছে, এটার আরও কি করে ট্র্যাকিং পদ্ধতি উন্নত করা যায়, এটার কোড যেগুলো আছে বা অন্যান্য বিষয়গুলো তারাও চিন্তা ভাবনা শুরু করছেন। তো সুতরাং আমার মনে হয় যে পর্যবেক্ষণগুলো বিবেচনায় নেওয়া, এটাকে আরও সহজ করা। আর যে কথা অধ্যাপক মাইনুল ইসলাম বলছিলেন যে দেখুন, যারা নিবন্ধিত হয়েছিলেন আমরা খুব খুশি হতাম, প্রাণিত হতাম যদি তার কাছাকাছি সংখ্যায় ভোট তারা প্রদান করতেন। সংখ্যাটা একটু কম, তারপরে উৎসাহ ব্যঞ্জক যে এই নতুন পদ্ধতি আমরা ব্যবহার করতে পারলাম। আমাদের ডায়াসপোরা বা অভিবাসী যারা আছেন তারা এই নির্বাচনে অনেক কিছুই প্রথম হচ্ছে, অনেক কিছুই নতুন হচ্ছে। এবং ওই কথাটা দিয়ে আবার শেষ করবো যে আমরা একটা উন্নত বিশ্বের যে নির্বাচনী ব্যবস্থা বা অন্য অর্থে উন্নত যে নির্বাচনী ব্যবস্থা, যে মানদণ্ডগুলো থাকে, আমরা আমার মনে হয় যে ক্রমশ সেই দিকেই মানে আমাদের শুরুটা হলো। এখন এর মধ্যে যেখানে যতখানি ত্রুটি বিচ্যুতি রয়েছে সেটা আমরা সমাধান করা যেতেই পারে। দূর করবার কোনো পরামর্শ আপনি পরামর্শের জায়গায় একটা জায়গায় দেখেন না, যেটা বলছিলাম যে আমাদের যে বিদেশে যে নাগরিকরা আছে প্রায় 1,60,00,000-এর মতো, যদি সার্বিক 1976 থেকে শুরু করে সব ধরনের অধিবেশনের মধ্যে যায়, কিন্তু এর মধ্যেও ধরেন এই যে পরিমাণে ধরেন আমরা ধরে নিলাম 1 কোটি মানুষ যদি থাকে, ধরেন সবগুলো বাদ দিলাম, তাহলে সেই জায়গা থেকে প্রবাসীরা যা কত অংশ রেজিস্ট্রেশনের মাত্রায় গেলেন, যেহেতু নির্বাচন কমিশন একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে করেছেন, ভবিষ্যতে আমার মনে হয় সময়টা বাড়ানো বা তাদেরকে আরও বেশি অ্যাওয়ারনেস, সচেতন করা, নাগরিকরা তাদের নেতৃত্ব নির্বাচন করবেন, তাদের এক ধরনের অংশগ্রহণটাও আরও বেশি যাতে জোরালো হয়, সেটি একটা জায়গা আমার চিন্তা যে ভবিষ্যতে আমাদেরকে আরও বেশি নাগরিকদের অংশগ্রহণ যাতে আমরা প্রবাসী যারা রয়েছে আমাদের তাদেরকে যেতে আনতে পারি, সেদিকে মনে হয়। এবং এটা অধ্যাপক এটা কিন্তু একটা অন্তর্ভুক্তিরও বিষয়। জি জি জি, যে আমি দেশের কাজে বাইরে গেছি, হ্যাঁ, আমি সেখান থেকে আমার উপার্জন পাঠাচ্ছি, যেটা আমাদের অর্থনীতিতে বড় অবদান রাখে। তৈরি পোশাকের পরে যদি আমি রেমিটেন্সের কথা বলি, বৈদেশিক উপার্জনের কথা বলি, আর তারা ভোটদান থেকে আমার জন্য একটা ভোটের আমার জন্য একটা গ্রহণের ব্যবস্থা তারা করছে, এটা খুব দুর্ভাগ্যজনক। এবং অনেক ধনী দেশ যাদের কথা আমরা বলছিলাম, তাদের এত অভিবাসী কর্মীর রেমিটেন্সের উপরে তাদের নির্ভর করতে হয় না, কিন্তু কি হাড় ভাঙা পরিশ্রম করেন আমাদের অভিবাসী কর্মীরা মধ্যপ্রাচ্য থেকে শুরু করে অন্যান্য জায়গাতে। আবার আমাদের যে ডায়াসপোরা উত্তর আমেরিকা, ইউরোপের বিভিন্ন দেশে এখন ছড়িয়ে যাচ্ছেন, বসবাস করছেন, তাদের পরের প্রজন্মও সেখানে তারা বিকশিত হচ্ছেন, ভালো করছেন, কিন্তু দেশের সঙ্গে তারা যোগাযোগ রাখতে চান, সম্পর্ক রাখতে চান, কোনো না কোনো বোধহয় নাগরিকত্বের যতগুলো সুযোগ আছে সেগুলো তারা রাখতে চান, কিন্তু তার বড় বিষয়টা তাকে নির্বাচনে অংশগ্রহণ করতে দিতে, এবং এটা তো তার অধিকার, এবং তার সেই অধিকার যে চর্চা করবার ব্যাপার, সেই চর্চা করবার সুযোগটা তো সরকারকে বা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে করে দিতে হবে। নিশ্চয়ই। আপনাদের যদি আর শেষ সংক্ষেপে কিছু বলবার থাকে এই বিষয়ে। শেষ যদি এই মুহূর্তে যদি আমরা করতে চাই, দেখেন এই মুহূর্তে সবাই তাকিয়ে আছে যে আসন কে কতটি পেলো না পেলো সেই জায়গাতে, কিন্তু আমি আবার একটু যেহেতু জনসংখ্যার জায়গা থেকে ভাবি, তো আমি ভেবেছিলাম যে এই নির্বাচনটার সময় ঢাকা শহর থেকে অধ্যাপক রেজা ওই দিন বলছিলেন যে 3 কোটির মানে 65 লক্ষের মতো যে মানুষগুলো আছে, কিন্তু আমার কথা হচ্ছে আমাদের যে সেলফোন ইন্ডাস্ট্রি আছে যারা, তারা কি কোনো একটা ফিগার দিতে পারে না যে ঢাকা থেকে কি পরিমাণ মানুষ বাইরে গিয়েছে? হ্যাঁ, মানে ধরেন হ্যাঁ একটা দিয়েছে না, তো ওইটা আমার খুব আকর্ষণের জায়গা যে এই এলাকা ভিত্তিক, হ্যাঁ ওই জায়গাগুলোকে নির্দিষ্ট তথ্য হয়তো আপনারা শব্দ বলেছেন যে উপবিভাজনের যত রকমের বিভাজন আপনাদের প্রয়োজন হয় করা যাবে, একটা পিৎজাকে যত টুকরো করতে চান করা সম্ভব, তবে এই মুহূর্তে নয়, এই মুহূর্তে নয়। অনেক ধন্যবাদ। আমরা এখন একটা বিরতিতে যাব। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন আপনার রায়, সঙ্গে ছিলাম আমি আফরোজা সোমা এবং অধ্যাপক শামীম রেজা আর অধ্যাপক মইনুল ইসলাম।